স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং ওই সংক্রান্ত কিছু সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে একটা অঙ্ক দিয়ে শুরু করি। দেওয়া আছে লাইটেরই অঙ্ক। জলের মধ্যে আলোর বেগ 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। জলের প্রতিসরাঙ্ক কত বের করতে বলেছে। তাহলে আমাদের জলের প্রতিসরাঙ্ক কত বের করতে হবে। জলের প্রতিসরাঙ্ক আমরা গতিবেগ দিয়ে কি জানি না, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ দেওয়াই আছে, সেটার অনুপাত করলেই আমরা পেয়ে যাব জলের প্রতিসরাঙ্ক। তাহলে লিখে দিই জলের প্রতিসরাঙ্ক। জলের প্রতিসরাঙ্ক সেটাকে যদি আমরা মিউ ডব্লিউ বলি, এটা সমান সমান কি আসবে, শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলে আলোর বেগ। জলে আলোর বেগ, এখন আমরা সবাই জানি শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর জলে আলোর বেগ কত দেওয়া আছে না 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আসছে 3/2.25। কাটাকুটি করি, 100 দশমিক তুলে দিলে, এবার 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, 1 15, 3 × 5 = 15, 75, 3 × 25 = 75, 4 × 25 = 100। তাহলে কত আসলো 4/3। অর্থাৎ আমরা দশমিকেও করে দিতে পারি বা এভাবে রাখতে পারি, জলের প্রতিসরাঙ্ক মিউ ডব্লিউ = 4/3। এটাই আমাদের উত্তর। শূন্য মাধ্যমে আলোর বেগ বাই জলে আলোর বেগ, এটাই আমাদের সূত্র কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে। যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে না, শূন্য মাধ্যম সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত যদি করি, তাহলে আমরা সেই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক পেয়ে যাই। চলে আসছি পরবর্তী একটা অঙ্কে, সেটা হচ্ছে গ্যাসের অঙ্ক, গ্যাসের চ্যাপ্টার, আয়তন সংক্রান্ত, অর্থাৎ চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়ের যে অঙ্কগুলো আছে সেই সংক্রান্ত। দেওয়া আছে -3°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন হয় 1 লিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত। তাহলে আমাদের সমান চাপে, তাহলে P কনস্ট্যান্ট, তাহলে আমাদের V1/T1 = V2/T2 করলেই আমরা পেয়ে যাব। কি কি দেওয়া আছে এখানে সেটা লিখে নিই। P1 = -3°C, এর সঙ্গে 273 যোগ করতে হবে, করলে কেলভিনে চলে আসবে। 273 যোগ করলে হবে 270 কেলভিন। V1 কত আছে না, V1 আছে 750 সেমি কিউব। ওর আয়তন 1 লিটার হয়েছে, অর্থাৎ V2 হচ্ছে 1 লিটার। 1 লিটার মানে কত সেন্টিমিটার, কত ঘন সেন্টিমিটার। 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। বের করতে হবে আমাদেরকে T2 সমান কত। P কনস্ট্যান্ট আমরা জানি, P ধ্রুবক থাকলে বা P অপরিবর্তিত থাকলে, P ধ্রুবক থাকলে কি না V1/T1 = V2/T2। বের করতে হবে কার মান, T2 এর মান।
অতএব T2 সমান সমান কি হবে, T2 সমান সমান হবে V2 ইনটু T1 বাই V1। T2 এখানে চলে আসলো আর এই টোটালটা এখানে V2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে T1 উপরে যাবে, V1 নিচে আসবে। মানগুলো বসিয়ে দিই। V2 এর মান কত ছিল আমাদের 1000 ইনটু T1 এর মান কত, T1 এর মান 270 আর T2 এর মান কত, V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 750। শূন্য শূন্য কাটি, তারপর আমাদের 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100 40 হয়, 3 দিয়ে এটাকে কাটলে 3 9 27, 4 9 36, 360 কেলভিন। অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, অর্থাৎ গ্যাসটির অন্তিম উষ্ণতা, গ্যাসটির অন্তিম উষ্ণতা 360 কেলভিন। এটা সমান সমান কত ডিগ্রি সেন্টিগ্রেড? এর থেকে 273 বাদ দাও, 273 বাদ দিলে কত হবে, 3 আর 7 হলে 10। আমাদের 360 থেকে এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, 360 থেকে বাদ যাবে কে না 273, 3 আর 7 হলে 10, 7 থেকে 8, 8 আর 8 হলে 16, 87, 87 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অন্তিম উষ্ণতা হচ্ছে 87 ডিগ্রি সেন্টিগ্রেড বা 360 কেলভিনে আমরা রাখতেই পারি। তাহলে সমান চাপে উত্তপ্ত করলে ওর আয়তন কখন 1 লিটার হবে, যখন উষ্ণতা 87 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখনই আমাদের গ্যাসটির অন্তিম উষ্ণতা 87 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আমাদের গ্যাসের আয়তন হবে 1 লিটার। এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কেরই মতো চাপ অপরিবর্তিত আছে, কিন্তু গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আর পরিবর্তন কি আছে, গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানটায় দেখো একদমই সহজেই হয়ে যাবে। T1 দেওয়া আছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 যোগ করলে পাবো 300 কেলভিন। আর আমরা ধরে নিলাম V1 is equal to V, ধরি প্রাথমিক আয়তন। T2 কত বলেছে জানি না, V2 বলেছে কি প্রাথমিকের দ্বিগুণ, আমাদের T2 বের করতে হবে। তাহলে চাপ স্থির থাকলে একই রকম লেখা আমরা জানি, কি বয়েল ও চার্লসের সূত্র অনুসারে V1 by T1 is equal to V2 by T2, ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু P স্থির মানে চাপ স্থির। তাহলে এখন থেকে সরাসরি আমরা T2 সমান সমান লিখতে পারি, T2 সমান সমান V2 into T1 by V1। আগের মতোই হলো, V2 এর মান 2V, T1 কত বলেছে 300 কেলভিন, আর V1 কত না শুধু V, VV কেটে গেল, 300 দুগুণ 600 কেলভিন আসলো। তাহলে অন্তিম উষ্ণতা কত, সেলসিয়াস তাপমাত্রা বের করতে হবে 600 কেলভিন। অতএব অন্তিম তাপমাত্রা আমরা এখানে লিখে দিই, অতএব অন্তিম তাপমাত্রা সমান সমান 600 কেলভিন ইজ ইকুয়াল টু 600 মাইনাস 273 করতে হবে, করে দেখাই। 600 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 3 আর 7 হলে 10, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 আর 2 হলে 10, হাতে থেকে 1, 2 থেকে 3, 3 আর 3 হলে 6, 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে পেলাম T2 হচ্ছে 600 কেলভিন, যেহেতু T1 দেওয়া আছে 300 কেলভিন, তাহলে T2 হয়ে গেল আমাদের 600 কেলভিন। T2 যদি 600 কেলভিন হয় তাহলে অন্তিম তাপমাত্রা 600 মাইনাস 273 করে
আমরা পেয়ে গেলাম 327 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 327 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন আমাদের প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে, এটাই উত্তর। এরপরে চলে আসছি পরবর্তী একটি সমস্যা বা প্রবলেমে আছে দেওয়া প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের পর্যায় সারণীর একটি প্রশ্ন, যেখানে দেওয়া আছে এ বি ও সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1। এদের মধ্যে বি একটি নিষ্ক্রিয় মৌল। তাহলে বি নিষ্ক্রিয় মৌল আর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক কার বের করতে হবে, এবং এ আর সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে বের করতে হবে। তাহলে নিষ্ক্রিয় কে? বি। বি নিষ্ক্রিয়, তার পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে আমাদের? জেড দেওয়া আছে। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত? এ হচ্ছে Z-2 আর সি কত? সি হচ্ছে আমাদের Z+1। এ Z-2 আর সি Z+1। জেড যেহেতু নিষ্ক্রিয় মৌল বি এর পরমাণু ক্রমাঙ্ক, তাহলে এ আর জেড এ আর বি একই পর্যায়ে অবস্থিত হবে, কারণ নিষ্ক্রিয় মৌল আমাদের 18তম শ্রেণীতে আছে নিষ্ক্রিয়। সেক্ষেত্রে 18তম শ্রেণীতে কে বসে থাকবে? আমাদের বি বসে থাকবে। তাহলে 18 আগে 17, 17 আগে 16, তাহলে পরমাণু ক্রমাঙ্ক যার Z-2 সে 16 নম্বর ঘরে বসে থাকবে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সে 16 নম্বরে বসে থাকবে। তাহলে সে হবে এখানে এ। সি কোথায় থাকবে? সি থাকবে পরবর্তী পর্যায়ের, সি থাকবে পরবর্তী পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে। সি পরবর্তী পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে থাকবে সি, এখানে থাকবে সি। তাহলে সি যদি এখানে থাকে, 1 নম্বর শ্রেণীতে যারা থাকে তারা কি হয়? তড়িৎ ধনাত্মক ধাতু বা ধাতব ধর্ম তাদের বেশি থাকে। তাহলে সি হবে ধাতু আর এ হবে আমাদের অধাতু। তাহলে এখানে অধাতু যেহেতু এ, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কার সব থেকে বেশি হবে? এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। এবার বলেছে এ আর সি দ্বারা গঠিত যৌগের সংকেত। দেখো এর বাইরে আমাদের কটা ইলেকট্রন হলে অষ্টক পূর্ণ হবে? এর 16 কক্ষ আছে, তাহলে 18 যেতে গেলে দুটো ইলেকট্রন নিতে হবে। আর সি কটা ইলেকট্রন ত্যাগ করলে তার আগের মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ অষ্টক পূর্ণ করতে পারবে? সে একটা ইলেকট্রন ত্যাগ করলে। তাহলে সি একটা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু এর জন্য দরকার দুটো ইলেকট্রন। তাহলে একটা এ দুটো সির সঙ্গে যুক্ত হবে। একটা এ যদি দুটো সির সঙ্গে যুক্ত হয়, তাহলে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হচ্ছে? এখানটা একটা জিনিস ভালোভাবে বুঝে নেবে। নিয়ম হচ্ছে ধাতুকে অধাতুর আগে লিখতে হয়। তাহলে এখানে ধাতব ধর্ম কে কার বেশি? না সি এর। তাহলে সি আগে হবে, এ পরে হবে। তাহলে সি আর এ, কিন্তু একটা এ কটা সির সঙ্গে যুক্ত হবে? দুটো ইলেকট্রন নেওয়ার জন্য দুটো সি এর সঙ্গে। তাহলে C2A, এটাই হবে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত। কেন C2 হলো? না একটা সি একটা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু একটা এ দুটো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করতে গেলে এর দুটো সি কে দরকার হবে। তাহলে দুটো সির সঙ্গে যুক্ত হলে তবেই এর অষ্টক পূর্ণ হবে। তাহলে C2A, এ কে কেন সামনে লিখলাম না? অ্যালফাবেটিক্যালি এ আগে অবশ্যই, কিন্তু এ যেহেতু অধাতু, সি ধাতু, তাই ধাতুকে আগে লিখতে হয়, সেই জন্য C2A। এই জন্য এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে C2A।
আর এর তড়িৎ ঋণাত্মকতা হবে সর্বাধিক। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এরপরে চলে আসছি, আমাদের লাইটের একটি প্রবলেম আছে দেওয়া, লেন্সের ক্ষমতা প্লাস 2.5D, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রকৃতি কি হবে, প্রথমে প্লাস চিহ্ন দেওয়া আছে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো লেন্সটি অবশ্যই উত্তল হবে, কারণ প্লাস ক্ষমতা প্লাস 2.5 ডায়োপ্টার, ডি মানে ডায়োপ্টার, লেন্সের ক্ষমতার একক। তাহলে সেক্ষেত্রে প্লাস দেওয়া থাকলে বুঝতে হবে অবশ্যই উত্তল লেন্স, যদি মাইনাস থাকতো অবশ্যই অবতল লেন্স হতো। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য সমান সমান 100/2.5, কারণ আমরা জানি কি না P ইজ ইকুয়াল টু ক্ষমতা, P ইজ ইকুয়াল টু 100/f। তাহলে f সমান সমান 100/p, p দেওয়া আছে 2.5 ডায়োপ্টার। তাহলে এটাকে দশমিক তুলে উপরে 10 গুণ করলাম, 4×25 এত সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। তাহলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং লেন্সটির ক্ষমতা যেহেতু ধনাত্মক, সুতরাং লেন্সটি উত্তল। ক্ষমতা যেহেতু ধনাত্মক সুতরাং লেন্সটি হবে উত্তল, আর লেন্সটার ফোকাস দৈর্ঘ্য হবে 40 সেমি। এরপর চলে আসছি পরবর্তী অঙ্কে, দেওয়া আছে 4 মিলিমিটার বেধের জানালার কাঁচ যার প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু 1.5 ভেদ করে যেতে সূর্যালোকের কত সময় লাগবে। অর্থাৎ একটা জানলার কাঁচ আছে, এই কাঁচের বেধ আমাদের যদি এটাকে ধরি তাহলে এটা দেওয়া আছে কত না 4 মিলিমিটার, এটা দেওয়া আছে আমাদের 4 মিলিমিটার। একটা সূর্যের আলোক রশ্মিকে এইটা ভেদ করে যেতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে, যেখানে জানালার কাছের প্রতিসরাঙ্ক আমাদের দেওয়া আছে। তা আমরা কি জানি, প্রতিসরাঙ্ক মিউ সমান সমান শূন্য আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এখন কাছে আলোর বেগ যদি আমাদের VW মনে করি, কাঁচে আলোর বেগ সমান সমান v, যেহেতু কাঁচ আছে তাই VG ধরে নিলাম, কাঁচে আলোর বেগ VG। অতএব মিউ সমান সমান কি হবে, c শূন্য আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ VG। এবার VG আমরা যদি বের করতে চাই, অতএব VG সমান সমান কি আসবে, c বাই মিউ। c এর মান কি, শূন্য আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ এর মান কত দেওয়া আছে না 1.5। তাই যদি হয় তাহলে দশমিক তুলে দিয়ে উপরে আমরা একটা 10 গুণ করতে পারি, 3×5 = 15, 5×2 = 10, মান আসছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন 4 মিলিমিটার বেধের জানালা, তাহলে জানালার কাজ ভেদ করতে সময় লাগবে, জানালার কাজ ভেদ করতে
সময় লাগবে 4 মিলিমিটার আছে, 4 মিলিমিটার মানে কত সেন্টিমিটার বা মিটারে চলে যেতে পারি। কত মিটার? 4 মিলিমিটার মানে 4 ইন্টু কত হবে হিসাব করলে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, একের পিঠে আমাদের 3টে শূন্য। তাহলে 4 মিলিমিটার থেকে 10⁻³ করলে আমরা পেয়ে যাব মিটার। তাহলে আসছে 4 ইন্টু 10⁻³ মিটার। 4 মিলিমিটার সমান সমান এখানে আমরা লিখে নিতে পারি 4 ইন্টু 10⁻³ মিটার। আর গতিবেগ কত আমাদের কাঁচের মধ্যে? 2 ইন্টু 10⁸। তাহলে এত সেকেন্ড আসবে। কাটাকুটি করি, 2 দুগুণ 4, তাহলে 2 আসলো। 2 ইন্টু 10⁻8টা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 10⁻11 সেকেন্ড। তাহলে জানালার কাজ ভেদ করতে কত সময় লাগবে? ওই আলোক রশ্মির সময় লাগবে 2 ইন্টু 10⁻11 সেকেন্ড। এটাই আমাদের উত্তর। এরপরে চলে আসছি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক 2:1 অনুপাতে আছে। এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে অপরটির রোধ নির্ণয় করো। দৈর্ঘ্য, ব্যাস এবং রোধাঙ্ক। এখন দৈর্ঘ্য L1 যদি হয় প্রথমটার, দ্বিতীয়টার L2 হলে L1/L2 = 2:1। ব্যাস আমাদের যদি D1/D2 ধরা হয় বা R1/2R1/2R2 = 2:1, 2 কেটে গেলে R1/R2 তাই থাকবে। রোধাঙ্ক দেওয়া আছে ρ1/ρ2 2:1 অনুপাতে আছে। এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে অপরটির রোধ। ধরে নিই, মনে করি প্রথম তারটির রোধ R1 এবং দ্বিতীয় তারটির রোধ R2। অতএব R1/R2 সমান সমান কি হবে? R1 মানে হচ্ছে আমাদের প্রথমটার রোধাঙ্ক ρ1 L1/A1, দ্বিতীয়টার ক্ষেত্রে ρ2 L2/A2। এটা সমান সমান কি লিখতে পারি? ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু উল্টে গেলে আমাদের A2/A1। এবং A2/A1টাকে আমরা কি লিখতে পারি? ρ1/ρ2 ইন্টু L1/L2। A2 হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি না? পাই r²। তাহলে এটার ক্ষেত্রে আমাদের A2 হলে পাই r2² হবে। নিচেরটার ক্ষেত্রে A1 সেটা হবে আমাদের পাই r1 এর স্কয়ার। তাহলে পাই পাই যদি কেটে যায় r2/r1 তার হোল স্কয়ার হবে। এবং ব্যাসের অনুপাত দেওয়া থাকলেও আমরা যদি ব্যাসের অনুপাত যা হয় ব্যাসার্ধের অনুপাতও তাই হয়। তাহলে A2/A1টাকে আমরা কি লিখতে পারি না r2/r1 তার হোল স্কয়ার লিখতে পারি। r2/r1 তার হোল স্কয়ার। অতএব r1/r2 ρ1/ρ2 বলেছে কি 2:1 অনুপাতে আছে, তাহলে 2/1 হবে। তারপর L1/L2 সেটাও 2:1 অনুপাতে আছে। R2/R1 সেটা 1/2 হয়ে যাবে, তার
স্কোয়ার, তাহলে এটা আসছে 4, উপরেও 4 আছে, তাহলে 1/1 আসছে, তাহলে r1 ইজ ইকুয়াল টু r2, r1 ইজ ইকুয়াল টু r2। এখন প্রথমটার রোধ, একটা রোধ 10 ওহম হলে অপরটির রোধ কত? অতএব একটির রোধ 10 ওহম হলে অপরটির রোধ 10 ওহম হবে। এটাই আমাদের উত্তর। আমরা আজ বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করলাম। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য, এছাড়াও এখনো অনেক কিছু আছে, পরবর্তীতে আমরা ধাপে ধাপে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে নিয়ে অবশ্যই কমেন্টসে জানাবে, নেক্সট ক্লাসে সেইগুলোকে নিয়ে আগে আলোচনা করা হবে।